এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক, মৃত বা জীবিত ব্যক্তি বা ধর্মের সহিত কোনো প্রকার সম্পর্ক নাই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয় এবং এই কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। ধন্যবাদ। কিছু বছর আগের এক কথা। আজ এই শীতের রাতে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম থেকে প্রীতম উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসেছে পড়াশোনা করতে। প্রীতম কলেজে ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু এই কলকাতা শহরে আজকাল থাকার জন্য একটা ভালো মেস বা ঘর পাওয়া খুবই কঠিন। প্রীতম আজ সারাদিন অনেক খোঁজাখুঁজি করেও একটি ভালো ঘর তার ভাগ্যে জোটেনি। তাই প্রীতম ঠিক করে আজ কোনোভাবেই এই বাস স্ট্যান্ডে রাতটুকু কাটিয়ে কাল সকাল থেকে আবারও ঘরের জন্য খোঁজাখুঁজি করতে থাকবে। প্রীতম এইসব কথাই ভাবছিল, হঠাৎই আকাশের বুক চিরে বাজ এসে পড়ল কলকাতার ওই শুনশান রাস্তায়। তখন প্রীতম কিছু একটা উপলব্ধি করল। সে বুঝতে পারল কে যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। প্রীতম একটু পেছন ঘুরে তাকাতেই দেখতে পেল একটা অল্প বয়সী যুবতী দাঁড়িয়ে আছে তার পেছনে। প্রীতম একটু দ্বিধাগ্রস্ত হয়ে যুবতীর উদ্দেশ্যে বলতে থাকে, এত রাতে আপনি ঘর থেকে না বের হলে ভালো করতে। তাছাড়া আজ আকাশের অবস্থা যে মোটেও ভালো না। প্রীতমের মুখ থেকে এইসব কথা শোনার পর যুবতী কিছু না বলে ওই বাস স্ট্যান্ডে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে 30-40 মিনিট পার হয়ে গেল। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো। হঠাৎই পেছনে দাঁড়িয়ে থাকা যুবতী নিস্তব্ধতা ভেঙে বলতে লাগলো, আজ এই জলঝড়ে কোনো বাস আসবে বলে আমার মনে হচ্ছে না। আর তাছাড়া আপনাকে কলকাতায় নতুন বলে মনে হচ্ছে। কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ, আমি কলকাতায় নতুন। সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম নোয়াখালী থেকে এসেছি। এখানে কলেজে ভর্তি হয়েছি, কিন্তু আজ সকাল থেকে অন্য হয়ে খুঁজেও একটা ভালো ঘরের সন্ধান পেলাম না, তাই একটু দেরি হয়ে গেল। ও, তাহলে এখন কোথায় যাবেন আপনি? এত রাতে কোথায় আর যাব? ভাবছি এই বাস স্ট্যান্ডে কোনো রকম ভাবে রাত্রিটুকু কাটিয়ে কাল সকাল থেকে ঘরের সন্ধানের জন্য বার হব। আপনার থাকার জন্য একটা ভালো ঘরের প্রয়োজন, তাই তো? আমি যে ফ্ল্যাটটায় থাকি ওখানে একটা রুম খালি আছে। আপনি যদি চান ওখানে গিয়ে থাকতে পারেন। ঠিক আছে, আপনি থাকেন কোথায়? বেশি দূর না, এই তো সামনেই আমার ফ্ল্যাট। কিছুক্ষণ হাঁটলেই হয়ে যাবে। আপনি চলুন, আপনাকে আমি দেখিয়ে দেব। এত রাতে যাওয়া কি ঠিক হবে? আপনি একটা কাজ করুন না, ঠিকানাটা লিখে দিন, আমি কাল সকালে চলে যাব। এটা কলকাতা মশাই, এখানে এত তাড়াতাড়ি কেউ ঘুমোয় না। তাছাড়া আপনি তো মেয়ে নন, এত লজ্জা পাচ্ছেন কেন? আরে জায়গাটা মোটেও খুব একটা ভালো না। সামনেই কবরস্থান আছে। আপনি ভূত প্রেত বিশ্বাস করেন তো? কখনো উপলব্ধি করেছেন আপনি হাঁটছেন এবং আপনার পেছন পেছন কেউ হাঁটছে, কিন্তু তাকে আপনি দেখতে পাচ্ছেন না? আরে আপনি পাগল বটে, এত রাতে এসব কথা না বললেন নাকি? প্রীতম কিছুক্ষণ চিন্তা করার পর ওই যুবতীর সাথে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে বলতে থাকে, আপনি এত কাছাকাছি থাকেন, তো এত রাতে বাস স্টপে কি করছিলেন? আপনি তো খুব সহজেই বাড়ি চলে যেতে পারতেন। আমার এক বান্ধবীর আসার কথা ছিল। এত রাত হয়ে গেছে, ও মনে হয় আর আসবে না। ওর বয়ফ্রেন্ডের ওখানেই থেকে যাবে। আর আমার নাম আকাঙ্ক্ষা।
আমি কোনো কিছুতেই ভয় পাই না, মধ্য কলকাতার মেয়ে আমি। কিছুক্ষণ হাঁটার পর প্রীতম আর আকাঙ্ক্ষা একটা ফ্ল্যাটের সামনে এসে হাজির হয়। এটা একটা সরকারি ফ্ল্যাট। ঘরগুলো কেমন যেন পুরানো, আর জায়গাটাও কেমন যেন শুনশান লাগছে। তুমি কি সত্যি এখানে থাকো? হ্যাঁ, আমি এখানে একাই থাকি। তাছাড়া এখানে খুব একটা লোক থাকে না। আপনি চাইলে ওই 3 নম্বর রুমটাতে থাকতে পারেন। আমি 2 ঘর পরেই থাকি। সমস্ত ফ্ল্যাট কেমন যেন অন্ধকারে ঢেকে আছে। প্রীতম আকাঙ্ক্ষাকে বিদায় জানিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরের আলো জ্বালতেই প্রীতম চমকে উঠল। তার সামনে আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছে। আকাঙ্ক্ষা, তুমি তুমি তো চলে গিয়েছিলে, ঘরের মধ্যে কিভাবে এলে? আরে আমি তো তোমার সাথেই ঘরে এলাম। অন্ধকার ছিল তাই তুমি হয়তো বুঝতে পারোনি। আচ্ছা শোনো, এই ঘরে একটা বেড আছে। কিছুদিন আগেই ঘরটা খালি হয়েছে, তোমার খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আজ আসি, কাল দেখা হচ্ছে সকালে। প্রীতম নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। কলকাতার মতো শহরে প্রথম দিনই এত সুন্দর একটা মেয়ের সাথে তার পরিচয় হবে এবং সে তাকে এত সাহায্য করবে। পরের দিন সকালবেলায় প্রীতম ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর আকাঙ্ক্ষা দেখা করতে আসে প্রীতমের সাথে। ঠিক আছে, তুমি এখন কলেজে যাও। তোমায় ঘর থেকে কেউ বার করতে পারবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু ঘর ভাড়া? এই ঘরটা আমার এক পরিচিতের, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর এই ঘর ভাড়া তুমি আমায় দিয়ে দিও, আমি দিয়ে দেব। আর আমি এই 7 নম্বর ফ্ল্যাটে থাকি, তুমি যখন ইচ্ছে আসতে পারো। ও ও আর একটা কথা, তুমি কখনো পাশের ফ্ল্যাটে যেও না, হ্যাঁ? কারণ এইসব ফ্ল্যাটে থাকা লোকেরা ডিস্টার্ব একদম পছন্দ করে না। প্রীতমের কলকাতা খুব ভালো লাগতে থাকে। সে যখন ঘুম থেকে ওঠে, আকাঙ্ক্ষা তার দরজার সামনে গুড মর্নিং নোট লিখে যায়। তারা দুজনেই ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকে এবং তাদের ভবিষ্যতের কথা প্ল্যানিং করতে থাকে। কিছুদিন পর আকাঙ্ক্ষা, এইসব ফ্ল্যাট থেকে কোনো আওয়াজও আসে না। ঘরে কি কেউ থাকে না? কাউকে কোনোদিন আমি যাতায়াত করতেও আমি দেখিনি। কি হয়েছে, তোমার এখানে মন লাগছে না বুঝি? আর বাকি লোকেদের কথা কেন চিন্তা করছো? তোমাকে আমি বলেছিলাম না, এখানকার লোকেরা ডিস্টার্ব একদম পছন্দ করে না, তাই বেশিরভাগ সময় ঘরের ভেতরেই থাকে। না না, মন লাগবে না কেন? আর তাছাড়া তুমি আছো না আমার পাশে, আমি এমনি জিজ্ঞাসা করছিলাম। এই কথাগুলো বলার পর প্রীতম লক্ষ্য করলো হঠাৎই কেমন যেন আকাঙ্ক্ষার চোখ দুটো লাল হয়ে গেছে। মনে হয় আকাঙ্ক্ষা আমাকে নিয়ে একটু বেশি পজিটিভ হয়ে পড়েছে, তাই অন্য কারোর কথা জিজ্ঞাসা করায় ওর হয়তো ভালো লাগছে না। প্রতিদিন একটু একটু করে প্রীতম যেন আকাঙ্ক্ষাকে নিজের করে ভাবতে শুরু করেছে। একদিন বিকাল বেলায় প্রীতম আর আকাঙ্ক্ষা বাড়ির ছাদের ব্যালকনির উপর বসে থাকে। আকাঙ্ক্ষা, অ্যাকচুয়ালি তুমি তো আমার থেকে মাত্র 2 ঘর দূরে থাকো, কিন্তু তুমি কি জানো এই দূরত্ব আমার কাছে 7 সমুদ্রের মতো মনে হয়। আকাঙ্ক্ষা, তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমায় অনেক অনেক ভালোবাসি প্রীতম। তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো কঠিন থেকে কঠিনতর বাধা পার করতে পারি, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। ভেবে দেখো, ভালোবাসলে শেষ দিন পর্যন্ত কিন্তু আমার হাত ছাড়তে পারবে না।
তা না হলে আমরা এই বন্ধুত্বেই ঠিক আছি। ঠিক আছে, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আলাদা আলাদা আমরা থাকতে পারবো না। এবার থেকে আমরা দুজন একসাথেই থাকবো। এই বলে প্রীতম আকাঙ্ক্ষার চুলগুলো নিয়ে খেলতে থাকে। তখন হঠাৎ প্রীতম দেখে সামনে এক ব্যালকনিতে একটা লোক তাদের দুইজনকে দেখতে থাকে। আকাঙ্ক্ষা, চলো আমরা ঘরে ভেতর যাই। জানি না এই লোকটাকে কেন আমাদেরকে এইভাবে দেখতে থাকে। আমরা যখনই দুজন ছাদের উপর আসি তখনই কোথা থেকে এসে হাজির হয় তা আমি জানি না। দেখতে ওই লোকটাকে কেমন যেন। তুমি সাবধানে থাকবে আকাঙ্ক্ষা। তুমি চিন্তা করো না প্রীতম, ও আমাকে কিচ্ছু করতে পারবে না। প্রীতমের কথাতে আকাঙ্ক্ষা প্রীতমের সাথে থাকতে শুরু করে। দুইজনই লিভিং করতে থাকে এবং খুশি খুশি দিন কাটাতে থাকে। আরে কলেজ শেষ হতেই তুই এমন ভাবে গায়েব হয়ে যাস, তা আমরা টেরই পাই না। আরে ভাই, 1 বছর হয়ে গেল, এবার তো আমাদের সাথে টাইম কাটা। এতটা খারাপ নই আমরা যে আমাদের সাথে তো টাইম কাটাতে প্রবলেম হবে। কি বলতো, আকাঙ্ক্ষার কোচিং দিনের বেলাতে শেষ হয়ে যায়, তারপর ও বেচারি পুরো দিনটাই আমার জন্য অপেক্ষা করতে থাকে। তাই জন্য আমি কলেজ শেষ হওয়ার পর এক বিন্দু অপেক্ষা না করে বাড়ি ফিরে যাই। আকাঙ্ক্ষা? ও, তার মানে তুই বিবাহিত? আরে না রে, আমরা বিয়ে এখনো করিনি। আকাঙ্ক্ষা আমার গার্লফ্রেন্ড, আমরা দুজনে একসাথে থাকি। আরে ও ভাই, क्या बात है! তার মানে এক ঘরে 2 পাখি। তুই ভাই একটা জিনিস আছিস, এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিস, তা আমরা তোর বন্ধু হয়েও টের পেলাম না। ঠিক আছে, বাদ দে, চল আজ ভবিষ্যতে আমার দেখা করা, দেখি কে এমন মেয়ে যে আমার ভাইকে পুরো বশ করে রেখেছে। সাহেবের কথা শুনে প্রীতম সাহেবকে ঘরে নিয়ে যেতে রাজি হয়ে গেল। ফ্ল্যাটের অনুমতিতে এসে সাহেব দেখল কতগুলো পুরনো ঘর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সাহেব ফ্ল্যাটের অর্ধেক খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং বলতে থাকে, তুই এই ফ্ল্যাটে থাকিস? আমি জানি ভাই তুই আমার সাথে মজা করছিস। মজা করার জন্য তুই কি সকাল থেকে কাউকে পেলি না? না ভাই, তোর সাথে মজা করবো কেন? সত্যি বলছি, আমি এই ফ্ল্যাটেই থাকি। আমি যতটুকু জানি এই ফ্ল্যাটগুলো 6-7 বছর ধরে খালি পড়ে আছে, এখানে কেউ থাকে না। আর তুই বাইরে থেকে এসেছিস, কিন্তু ভাই আমরা তো এই কলকাতায় থাকি, আর তুই আমাদেরই বোকা বানাচ্ছিস। আরে তোকে কেউ ভুল খবর দিয়েছে, তাছাড়া তোকে বোকা বানাতে যাবো কেন? চল, আমার রুমটা দেখাচ্ছি। এই বলে প্রীতম তার বন্ধুকে সঙ্গে নিয়ে 3 নম্বর রুমের সামনে এসে হাজির হয়। এইটাই আমার রুম, চল ভেতরে চল। প্রীতম যখন ঘরের ভেতরে যায় তখন দেখে সমস্ত ঘর কেমন যেন নোংরা হয়ে আছে। চারিদিকে মাকড়সার জাল ঝুলছে, ঘরের দেয়ালে ধুলোমাটি লেগে কালো হয়ে আছে। এগুলি দেখার পর তার বন্ধু সাহেব বলতে থাকে, ভাই প্রীতম, আমার সাথে ভালোই মজা করতে পারিস। এই ঘরের অবস্থা দেখেছিস? এখানে মানুষ তো কোন ছাড় কোনো জন্তু জানোয়ারও থাকতে পারবে না, আর তুই বলছিস তুই এখানেই থাকিস? আরে আরে আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না ভাই। আমি মিথ্যা কথা বলছি না রে, আমি সত্যি সত্যি এখানে থাকি। আর তাছাড়া তুই এখন যা দেখছিস সত্যি এটা এমন ছিল না রে। কিছু ঘন্টা আগেই তো আমি এখানেই ছিলাম, তখন তো এমনটি ছিল না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঘরটা। আর তাছাড়া আকাঙ্ক্ষা ঘরের অনেক যত্ন নিত। ঠিক আছে, কোথায় তোর আকাঙ্ক্ষা? আমি তো দেখতে পাচ্ছি না। তুই যে বললি তোর রুমে থাকে, আরে ভাই এই ঘরে কোন মেয়ে থাকবে বলতো? তোর মাথা ঠিক আছে তো?
সত্যি সত্যি বল, তুই আমার সাথে মজা করছিস না তো? আরে ভাই, আমার মাথা কোনো কাজ করছে না রে। এইসব আমি কি দেখছি? প্রীতম এটুকু বলা মাত্রই রুমে থাকা লাইটটা কেমন যেন কাঁপতে শুরু করে এবং তৎক্ষণাৎ একটা ঠান্ডা বাতাস প্রীতম আর সাহেবকে ছড়িয়ে জানলা দিয়ে বার হয়ে যায়। তখনই সঙ্গে সঙ্গে পাশের ঘরের দরজাতে কে যেন জোরে জোরে ধাক্কা মারতে থাকে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত গল্প সবার আগে দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আজ আসি, আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।